তো বন্ধুরা আবার অনেক বড় তথ্য তোমাদের সামনে নিয়ে আসলাম যে তোমরা জানো যে কালকে সুপ্রিম কোর্টে একটা ফ্রেশ রিপোর্ট জারি করতে চলেছে সিবিআই। তোমরা জানো যে এর আগে যে সুপ্রিম কোর্টে যেই একটা বন্ধ খামের কথা বলা হয়েছিল, যে আমরা খুব উত্তেজিত ছিলাম যে বন্ধ খামের মধ্যে কি আসবে, কার নাম আসবে। সেই বন্ধ খামের মধ্যে এমন কিছু লেখা ছিল যেখানে দাঁড়িয়ে বিচারপতি কিন্তু স্বয়ং নিজে বলেছিলেন যে এখানে এমন কিছু ইনফরমেশন লেখা আছে যেগুলো যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু এই সিবিআই তদন্ত করতে কিন্তু অনেকটা বাধা সৃষ্টি হবে। তারই ফ্রেশ রিপোর্ট কিন্তু কালকে সিবিআই দিতে চলেছে এই সুপ্রিম কোর্টে। শুধু তাই নয়, তোমাদের তার সাথে এটাও বলে রাখি যে একটা বড় কল রেকর্ড ফাঁস হবে বন্ধুরা। কার কল রেকর্ড এবং কে কে আছে এই কল রেকর্ডের মধ্যে সমস্ত ভিডিওর মধ্যে বলবো। এবং তার সাথে সাথে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে সন্দীপ ঘোষের সাথে এই যে সঞ্জয় রায়ের একটা শারীরিক বা একটা মানে কি বলবো, একটা ঘনিষ্ঠ সম্পর্কে কিন্তু তারা লিপ্ত আছে এবং তারা একই বেড শেয়ার করে, এটাও বলতে পারো। তো চলো ভিডিওটা দেখো, তাহলে সমস্ত তথ্য তোমাদের কাছে চলে আসবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। জেআরবি জুনিয়র ডক্টররা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে এবং আজকে আবার কালীঘাটে যে এই যে মমতার আমাদের দিদির বাড়িতে যেতে চলেছেন এবং সেখানে কি হবেন না হবেন সেটা আমরা তো দেখবই, দেখা চলছে। তো তার আগে বলে রাখি মেন পয়েন্টে বা ঢুকি, মেন কথাতে তোমাদের ঢুকি যে তোমাদেরকে জানি রাখি এই যে তিলোত্তমা হত্যাকাণ্ডে সব থেকে বড় মূল গাফিলতি কারা করেছে জানো? এই কলকাতা পুলিশ আর হচ্ছে এই হসপিটালের চিকিৎসকরা, যারা এত মস্ত বড় এই যে একটা ব্লান্ডার গেম তারা খেলেছে এবং পুরোপুরি কল্পিতভাবে তিলোত্তমাকে পুরোপুরি সরিয়ে দিয়েছে। তারা সমস্তটাকে সরিয়ে দিতে চাইছিল কিন্তু তারা পারেনি। বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না। তারা অনেকভাবে এটাকে সারানোর চেষ্টা করেছিল কিন্তু হয়নি, শেষ পর্যন্ত সেটা পুরোপুরিভাবে ছড়িয়ে গেছে। তো তোমাদেরকে বলবো যে এখানে তদন্ত বিভ্রান্ত তো টানাপোড়ে অনেক রয়েছে এবং তোমাদের 3টে পয়েন্টের কথা বলবো, যে 3টে পয়েন্ট কালকে সুপ্রিম কোর্টে সিবিআই রা দিতে চলেছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট, যেইটা আমরা অনুমান করছি, যেটা আমরা বুঝতে পারছি যে এটা ওরকম হয়েছে, এটা ওরকম হয়েছে, কিন্তু সেটাতে তো মানে আমাদের বোঝাটাতেও সেটা সুপ্রিম কোর্টে বা আদালতে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সেটা একটা পুরোপুরি শক্তপোক্ত প্রমাণ না থাকে। আর তার জন্যই কিন্তু সিবিআইরা এত তাড়াহুড়া করলো, এর মধ্যে এত কিছু বেরোলো, আর তার জন্যই কিন্তু এই একটা ফ্রেশ রিপোর্ট কালকে কিন্তু জমা পড়বে এই সুপ্রিম কোর্টে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চালান কপি ছাড়া কি করে পোস্টমর্টম হলো? এই চালান কপি কিন্তু শিয়ালদা আদালতে বলেছিল, শিয়ালদা আদালত থেকে কিন্তু বলা হয়েছিল যে সিবিআই কিন্তু কোনো চালান কপি, মানে পুলিশরা কিন্তু সিবিআই এর কাছে কোনো চালান কপি দেয়নি এবং আদালতে কিন্তু কোনো চালান কপি জমা পড়েনি। তার জন্য সেই সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বলে দিয়েছেন, এই রাজ্য সরকারকে বলে দিয়েছেন যে চালান কপি যেন জমা পড়ে। তাই পরে কালকে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে চালান কপি জমা পড়বে এবং সেই চালান কপিতে কি লেখা আছে না আছে সেটা কিন্তু সমস্তটা আমাদের সামনে আসবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মেডিকেল কলেজ ও হসপিটালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখবে সুপ্রিম কোর্ট। কারণ মেডিকেল কলেজগুলোতে এবং হসপিটালগুলোতে সেখানে নিরাপত্তা ঠিকঠাক করে বজায় রাখা হচ্ছে কিনা, সেখানে মানে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব জায়গায় গার্ড থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে নিরাপত্তা বজায় রাখা হচ্ছে কিনা সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট কালকে দেখবে। এবার বলে রাখি যে সিবিআই পুলিশ আরেকটা সব থেকে বড়, তোমরা অবাক হবে জেনে যে আরেকটা বড় জিনিস কিন্তু কালকে সুপ্রিম কোর্টে জমা পড়তে চলেছে। সেটা হচ্ছে সিবিআই এই যে পুলিশের সাথে যে এই সন্দীপ ঘোষের কথোপকথন
এবং বিনীত গোয়েলের সাথেও কথোপকথন, হ্যাঁ, এইরকম একটা কল রেকর্ড কিন্তু জমা হতে চলেছে। কারণ সিবিআই যখন নাকি এই ওনার নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল, ওসি, প্রাক্তন ওসি, ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনার সাথে বিনীত গোয়েলের বা আপনার সাথে সঞ্জয় ঘোষের কোনো কথা হয়েছে কিনা, তখন কিন্তু এই অভিজিৎ মণ্ডল নিজে সে স্বয়ং বলেছিলেন যে আমার সাথে সঞ্জয় ঘোষের কথা হয়েছে। কারণ যখন আমি এই খবরটা জানতে পারি তখন আমি সঞ্জয় ঘোষকে, যেহেতু উনি প্রাক্তন প্রিন্সিপাল ওই হসপিটালের, তাই ওনাকে ফোন করে সমস্তটা জানাই। আর তার সাথে সাথে এই অভিজিৎ মণ্ডল, ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু ডিনাই করেছিল যে এনার সাথে এই বিনীত গোয়েলের কোনো কথা হয়নি। কিন্তু কল রেকর্ড ফাঁস হওয়ার পর, যে কল রেকর্ড এখন সিবিআইয়ের হাতে সুন্দর করে মজুত রয়েছে, সেই কল রেকর্ডে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে যে একবার নয়, একের অধিকবার কিন্তু এই অভিজিৎ মণ্ডল বিনীত গোয়েলের সাথে ফোনে কথা বলেছেন এবং সঞ্জয় রায়ের সাথেও ফোনে কথোপকথন হয়েছে। তাহলে কি এমন কথোপকথন হলো যে কি কথোপকথন হয়েছে যে এতবার ফোন করতে হয়েছে, যেটা সম্পূর্ণ ডিনাই করেছিল এই অভিজিৎ মণ্ডল। হ্যাঁ বন্ধুরা, সেই তথ্যটা কিন্তু ফাঁস হতে চলেছে কালকে। সেই কল রেকর্ডটা কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়বে। এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে এটাও কিন্তু সিবিআই কিন্তু এই জিনিসটাও কিন্তু সন্দেহ করছে যে এই ওসি অভিজিৎ মণ্ডলের সাথে সন্দীপ ঘোষের কিন্তু মনে হয়, তারা মনে করছে যে আগে থেকেই কিন্তু যোগাযোগ আছে এবং তারা এইভাবেই একসাথে যোগাযোগ থেকেই কিন্তু তারা এরকম আরও অনেক নোংরা কাজ করেনি, তারও কিন্তু মানে নেই। এগুলো তারা দুজনে একসাথে মিলিত প্রয়াগে কিন্তু তাদের আরও এরকম নোংরা কাজে তারা লিপ্ত হলেও হতে পারে। এটাও কিন্তু সিবিআই সন্দেহ তালিকায় রেখেছে। তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। এবার বলি, যেখানে কেস ডায়েরি, তোমাদেরকে আগের দিনে আমি ভিডিওতে বলেছিলাম যে কেস ডায়েরি, এই যে পুলিশের কেস ডায়েরিতে অসংখ্য ভুল কিন্তু ছিল, যেটা কিন্তু এই সিবিআইরা কিন্তু প্রথম থেকেই ধরতে পেরেছে যে অসঙ্গতি। এই যে মানে স্পট জায়গা থেকে যেখানে এই তিলোত্তমা হত্যাকাণ্ডে যে স্পটটা ছিল, সেই স্পট থেকে যে সমস্ত জিনিসগুলো কালেক্ট করা হয়েছিল সেই সময় কিন্তু কোনো ভিডিও করা হয়নি। যে সমস্ত নমুনাগুলো সেই মুহূর্তে কালেক্ট করা হয়েছে এগুলো কিন্তু কোনো ভিডিও রেকর্ড করা হয়নি। এবং তোমাদেরকে জানিয়ে রাখি তার সাথে সাথে যে জিডি নম্বরে F4 তে স্পষ্টতই লেখা রয়েছে সেমিনার রুমের যেখানে পড়ুয়ার চিকিৎসকের সেমিনার রুমের পাশে যেখানে সেমিনার রুমটা রয়েছে সেখানে কিন্তু এক পড়ুয়া চিকিৎসকের অচৈতন্য বডি পাওয়া গেছে, যেখানে আগে থেকেই পুলিশ এসে সমস্তটা মানে জিডি করার থেকে শুরু করে সমস্তটা তারা একটা মানে বলা হয়েছে যে তাকে চেক করা হয়েছে যে সেই তিলোত্তমা, অর্থাৎ তাকে কি বলবো, সে মৃত, সে মরে গেছে, সেরকম যখন ঘোষণা করা হয়েছে তাহলে জিডি F42 কেন লেখা থাকবে যে পড়ুয়া অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে, যাকে নাকি মৃত বলে প্রথমে ঘোষণা করা হয়েছিল। এখান থেকে কিন্তু সিবিআইয়ের সন্দেহটা অন্যদিকে মোড় কিন্তু ঘুরতে থাকে। তার মানে কি আমরা ধরতে পারি যে তিলোত্তমা কিন্তু প্রথম দিকে সে কিন্তু মারা যায়নি, পরবর্তীকালে তাকে মেরে ফেলা হয়েছে? এরকম কি হতে পারে? এটা নিয়ে অনেক সন্দেহ ও সৃষ্টি হচ্ছে, সিবিআইদের মনে হচ্ছে, সেটাই পুরোপুরি কালকে ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিম কোর্টে। তো এবার তোমাদেরকে আরেকটা বলে রাখি যে এইখানে আর একটা সব থেকে বড় সন্দেহজনক কথা হচ্ছে এই যে ধৃত সঞ্জয় রায়, সে যেই পোশাকে এত বড় একটা নিন্দনীয় কাজ করেছে সেই পোশাকটা কলকাতা পুলিশের সিজ করতে 2 দিন সময় লেগে গেল। এটাও কি তারা বলবে তারা ভুলে গেছে? এটাও কি সম্ভব যে ধৃত সঞ্জয় রায় তার পোশাক যেটা পরে সে নোংরামি কাজটা করেছে সেই কাপড়টাকে তারা সিজ করলো, তাদের সময় লাগলো 2 দিন? ভাবা যায়? এখানে মনে হচ্ছে না কত বড় গন্ডগোল হয়েছে? এখানে মনে হচ্ছে না তোমাদের যে কত বড় একটা চক্রান্ত পরিকল্পিতভাবে হয়েছে?
এখানে মনে হচ্ছে না তোমাদের যে পুলিশই হেল্প করেছে এই সব অপরাধীদের বাঁচানোর জন্য? কারণ তাদের মধ্যে তাদের মাথাও রয়েছে। তো এগুলোই কিন্তু কালকে সমস্ত সুপ্রিম কোর্টে উঠবে, তোমাদেরকে সেই কথাগুলো জানিয়ে রাখলাম। এছাড়াও বলি যে যেখানে দাঁড়িয়ে কপিল সিব্বল যেখানে উনি বলেছেন যে একটা রিপোর্ট জমা দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে 23 জনের মৃত্যু নাকি হয়েছে এই জুনিয়র ডক্টরদের জন্য। সেখানে জুনিয়র ডক্টররা পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 245টা মেডিকেল কলেজ আছে এবং তাদের মধ্যে জয়েন করেছে 26টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাদের মধ্যে জয়েন করেছে 7,500 জন ডক্টর, কিন্তু তার রেজিস্ট্রেশন ডক্টর হচ্ছে 93,000। তাহলে এখানে কি বলতে চাইছে পুলিশ? কি এটাই বলতে চাইছে যে এই জুনিয়র ডক্টর যারা মেন, তারা কিন্তু শুধুমাত্র সেখানে তারা কি করে, তারা কিন্তু এখানে পড়ুয়া, তারা কিন্তু ওখানে প্র্যাকটিসের জন্য রয়েছে, তারা কিন্তু মেন, কিন্তু চিকিৎসাবাদ তারা করে না। তাহলে এখানে কি বলতে চাইছে রাজ্য সরকার যে এই জুনিয়র ডক্টররা না থাকলে কি স্বাস্থ্য অবস্থা একদম ডাউন হয়ে যাবে? ওনারা এটাই কি বোঝাতে চেয়েছেন? সবশেষে আসি এই ধৃত সঞ্জয় রায়ের সাথে সন্দীপ ঘোষের একটা শারীরিকগত সম্পর্ক আছে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ যেখানে আগের দিন আমরা যেই রিপোর্টটা পেয়েছি যে এই যে সন্দীপ ঘোষ সে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সমকামীদের ফোন নাম্বার জোগাড় করে তার ফ্ল্যাটে, তার কোয়ার্টারে তাদেরকে নিয়ে আসতো এবং তাদের সাথে অকথ্য ব্যবহার করত। কখনো তাদের কামড়ে দিত, কখনো তাদের নখ বসিয়ে দিত এবং এতটাই অকথ্য ব্যবহার করতো যে তাদের ব্লিডিং বেরিয়ে আসতো। এবং যারা তার কাছে একবার গেছে তারা দুবার যেতে আর রাজি হয়নি। মানে কতটা নির্মম অত্যাচার তাদের সাথে করেছে। এখন এটাই সন্দেহ করা হচ্ছে এই ধৃত সঞ্জয় রায়ের সাথে কি এই সন্দীপ ঘোষের কি কোনো বেড শেয়ারের কোনো একটা ভূমিকা রয়েছে? তার জন্যই কি ধৃত সঞ্জয় এই সন্দীপ ঘোষকে কি বাঁচাতে চাইছে? কি আছে যে সঞ্জয় রায় প্রথম থেকে সে কিন্তু বলেছে যে আমি দোষী, আমি খুন করেছি, আমাকে শাস্তি দিন। তার পরবর্তীকালে সে কোর্টে গিয়ে বলেছে যে আমি দোষী নই, আমি কিছু করিনি, এবং সিবিআইয়ের কাছে বলেছে আমার মাথায় অনেক বড় চাপ, আমার পলিগ্রাফ টেস্ট হোক। তার মানে ওকে কেউ প্রেশারাইজ করছে নাকি সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সে নিজের মাথায় সমস্ত দোষ নিয়ে নিচ্ছে? এখানে কি একটা বড় ষড়যন্ত্র, কিন্তু বড় একটা মাথা কিন্তু কাজ করছে। সেটা আস্তে আস্তে কিন্তু আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো। কারণ যেইভাবে সিবিআই তাদের তদন্তটাকে চালু করেছে এবং তাদের তদন্তটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আমরা আমাদের এই তিলোত্তমার কিন্তু ন্যায় বিচার পেতে কিন্তু আমাদের মনে হচ্ছে না বেশি দিন লাগবে। কারণ কান টানলে মাথা এমনিতেই আসে। আস্তে আস্তে একের পর এক যার অ্যারেস্ট হচ্ছে, কারণ মূল কাণ্ডারি হচ্ছে এই ওসি অভিজিৎ মণ্ডল। তাকে আর এই সন্দীপ ঘোষকে যখন সিবিআই গ্রেপ্তার করেছে তখনই কিন্তু খেল খতম। কারণ তাদের মুখ থেকে কিন্তু অনেক তথ্য কিন্তু তারা পেয়েছে এবং তারপরে কিন্তু একের পর এক, এবং তোমরা জানো আজকে সিবিআই কিন্তু এই ওসি অভিজিৎ মণ্ডলের বাড়ি কিন্তু আজকে কিন্তু রেড ফেলেছিল, তোমরা সবাই জানো। যেখানে দাঁড়িয়ে এই অভিজিৎ মণ্ডল আবার বলেছেন যে আমি তো হসপিটালাইজ ছিলাম, আমার শরীর অসুস্থ ছিল। যেখানে দাঁড়িয়ে এই তথ্যটাও আছে যে অভিজিৎ মণ্ডলকে কিন্তু কোনো হসপিটালে নিতে চাইছিল না, কারণ ওনার কী রোগ হসপিটালের ডক্টররাই বুঝতে পারছিল না, আর উনি জোর অবস্থ করে হসপিটালে ভর্তি হবেন। এত কিসের ভয় ওনার? যাই হোক, কালকে আশা রাখছি এবং সত্যি 90% হলেও আশা রাখছি যে কিছুটা হলেও কিন্তু আমরা কোনো সাফল্যের দিকে কিন্তু এগিয়ে যেতে চাইছি, সেটা কিন্তু সাকসেস হবে। কারণ কালকে সুপ্রিম কোর্টের শুনানি। তো চলো, এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।